আমাদের তিনজনের কথা। তোমাদের অনুপ্রেরণায় আমার লেখার ইচ্ছাটা বাড়িয়ে দিল। কী লিখব ভাবছি, তখন মনে হলো আমার নিজের জীবনের কত ঘটনাই তো ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলোকেই একটা ছোট গল্পের আকারে লিখলে ভালোই লাগে। তাই আমি আমার প্রিয় বান্ধবীদের নিয়ে লিখতে বসলাম। আমরা যখন খুব ছোট থাকি তখন আমাদের বন্ধুত্বটা অত গাঢ় হয় না, কিন্তু ক্লাস 8-9-এর পর থেকে আমরা বন্ধু ছাড়া কিছু ভাবতেই পারি না। তখন বন্ধুই সব মনে হয়, তাদের মতন আপন কেউ হয় না। বাবা মা ভাই বোন যেন সকলেই তুচ্ছ। তখন তো মোবাইল ফোন ছিল না, আর ল্যান্ড ফোনেরও সবাইয়ের বাড়ি থাকতো না। তাই স্কুলেতেই তার পরের দিনে প্রোগ্রাম ঠিক করা হতো। স্কুল শেষ হওয়ার পর ঝালমুড়ি ফুচকা খাওয়া, যদি হাতে একটু পয়সা থাকতো এগ রোল খাওয়া। তখন এখনকার মতন বিরিয়ানির চল ছিল না। আমরা তখন হজমিগুলি বলে একটা জিনিস কিনতাম, ছোট ছোট কুলের মতন দেখতে, সেটাও কিনে খেতাম। স্কুল ছুটির পর খুব জোর 15 মিনিট সময় কাটানো আমাদের কাছে বিরাট পাওয়া। আর সরস্বতী পুজোর দিনের আনন্দ তো বলার নয়। সকলেই শাড়ি পরে আর সকলে মিলে রোদের মধ্যেই টং টং করে ঘুরতাম। কোনো রকম ক্লান্তি লাগতো না, কারণ মায়েরা কাউকেই বিকালে ছাড়তো না। যাক, এই সব কাজ অকাজ আমরা 3 বন্ধু করতাম, আমি, বিশাখা আর স্বপ্না। আমরা লেখাপড়ায় খুব একটা ভালো ছিলাম না, মোটামুটি পাসটা করে যেতাম। অবশ্য এইভাবেই গ্র্যাজুয়েট হয়ে গিয়েছিলাম। যা বলছিলাম, ক্লাসের লাস্ট বেঞ্চিতে বসে কত রকম কোটেশন লিখতাম। সেলাই দিদিমণি সেলাই শেখাচ্ছেন তার টেবিলের কাছে, সকলেই সেলাই দেখাতে চাইছে, তাই উনি সবাইকে লক্ষ্য রাখতে পারতেন না। এক একদিন উনি বলতেন, সকলে সেলাই হাতে উঠে দাঁড়াও। আমাদের মধ্যে কেউ হয়তো সেলাই আনিনি, সে তখন আগের ছাত্রী সেলাই দেখানো হয়ে গেলে তারটা নিয়ে দিদিমণিকে দেখাতো। আমরা তখন কত রকম কোটেশন সংগ্রহ করতাম। তোমরা হয়তো আমার কথা শুনে হাসবে, ভাববে কি বাজে মেয়ে ছিল। আমারও এখন ভাবলে হাসি পায়, তবে এই সমস্ত নির্মল আনন্দ ছিল। জীবনটা সিগারেট পারবে না চিনতে, ছাই হয়ে পড়ে যাব অ্যাশট্রের প্রান্তে। আবার যখন তোমার কেউ ছিলে না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। কোনো বন্ধুর সঙ্গে মন কষাকষি হলে ওই লাইনটা উদ্ধৃত করতাম। এইভাবেই দিন কাটতে লাগলো। আমরাও স্কুলের পড়া শেষ করে কলেজে ঢুকলাম। তখনই বন্ধুত্বটা আস্তে আস্তে কমে যেতে লাগলো, কারণ এক একজনের এক একটা বিষয় নিয়ে পড়াশোনা, তাই দেখা সাক্ষাৎ বেশি হতো না। কিন্তু আমরা 3 জন সব সুবিধে অসুবিধে সময়ের অভাবের মাঝেও দেখা করতাম। তবে আস্তে আস্তে আমাদের মধ্যেও ছেলে মানুষের ভাবটা যেন চলে যেতে লাগলো। সকলেই ম্যাচিওর হয়ে গেলাম। তখন যে যার বয়ফ্রেন্ড, অ্যাম্বিশান ইত্যাদি নিয়েই ভাবতে লাগলাম। পড়াশোনা, টাইপ শেখা, শর্ট হ্যান্ড শেখা ইত্যাদিতে মনোনিবেশ করলাম, কারণ সকলেরই একটা চাকরি পাওয়ার খুব প্রয়োজন ছিল। তখন এত কম্পিউটার শেখার সুবিধে ছিল না, সকলেই বাড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই চাপটা একটু বেশিই ছিল। সকলেই টিউশন পড়িয়ে নিজেদের পড়ার খরচ চালাতাম, আবার বাড়িতেও কিছু সাহায্য করতাম। কলেজে তখন এনসিসি ক্লাস হতো রবিবার রবিবার। আমরা 3 জনেই ভর্তি হয়েছিলাম। ওই এনসিসি ইউনিফর্ম পরে যখন ক্লাস করতে যেতাম আমাদের খুব ভালো লাগতো, আর সবাই আমাদের দেখতো। এনসিসি করতে করতে অনেক জায়গায় গিয়েছিলাম, যা একবার বকতে আরম্ভ করলে আর থামতেই পারি না। এইবার আমার এক বন্ধু অর্থাৎ বিশাখার কথা বলি, যে অবশ্য বেশি দূর লেখাপড়া করেনি। বাবার শারীরিক এবং আর্থিক অবস্থা ভালো ছিল না, সকাল বিকাল 2 বেলা টিউশন পড়াতো।
ওদের পরিবার খুবই শান্তপ্রিয় আর নির্বিরোধী ছিল। ওর মা সব কষ্ট হাসি মুখেই থাকতো। ওকে দেখতেও খুব সুন্দর ছিল, শান্ত প্রকৃতির ছিল। খুব বড়লোকের আর ভালো ফ্যামিলির একটা ছেলে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু ওরা ব্রাহ্মণ নয় বলে ওর বাবা বিয়ে দিল না, কারণ ওরা ব্রাহ্মণ ছিল। ওর বাবা অন্য একটা সৎপাত্র দেখে ওর বিয়ে দিয়ে দিল। যাক, বিয়ের 10 বৎসর ওদের কোনো সন্তানাদি হলো না বলে ও খুব মনোকষ্টে থাকতো। কত সুন্দর মেয়েটা দিন দিন অসুস্থ হতে লাগলো, যেটা দেখে আমাদেরও খুব মন খারাপ লাগতো। সেই প্রাণচঞ্চল মেয়েটা কোথায় হারিয়ে গেল? একটা মাত্র ঘর, সেখানেই রাখা একটুখানি ঘিরে টয়লেট, একেবারে অস্বাস্থ্যকর পরিবেশ। তার স্বামী ভালো জায়গায় চাকরি করত, কিন্তু ওর শাশুড়ির ইচ্ছায় অন্য কোনো ঘর নিয়ে ওরা থাকতে পারত না। ওর শাশুড়ি খুব বদমেজাজি ছিল। এইভাবে জীবন বেশি দিন কাটল না। করোনার সময় ওকে আর বাঁচানো গেল না। আমরা যখন শুনলাম, তখন আমাদের মন খারাপ করা ছাড়া আর কোনো উপায় রইল না। আমাদের 3 বন্ধুর এক বন্ধু চলে গেল সব মায়া ত্যাগ করে। আমরা 2 বন্ধু সুখে দুঃখে দিন কাটাতে লাগলাম। আমার বন্ধু স্বপ্নাকে দেখে মনে হতো ওর জীবন খুবই সুখের, কিন্তু না, ওর জীবনেও এত দুঃখ। সব সময় ফিটফাটে থাকতো আর খুব হাসি খুশি থাকতো। এমন সুন্দরভাবে হাসাতো বলার নয়। তা ওদের বাড়ি গিয়ে জানতে পেরেছিলাম ও দিদির বাড়ি থাকে, খুবই পরাধীনভাবে। বাড়ির সমস্ত কাজ ওকে একা করতে হয়, তারপর টিউশনি এবং বাইরে বেরোনো। ও খুবই অশান্তিতে থাকতো। একদিন ওর একজন বয়ফ্রেন্ড ছিল, সেটা ওর দিদি জানতে পেরে খুবই অশান্তি করলো এবং দিদির সঙ্গে বিশাল ঝগড়া হলো। ও বাইরে বেরিয়ে গেল, কোথায় যাবে ভেবে পেল না। তখন ওর বয়ফ্রেন্ড তার এক আত্মীয়র বাড়ি রেখে এলো। সেখানেও ওকে নানাভাবে মানসিক কষ্ট পেতে হতো। সত্যি, বাবা মা না থাকলে কত কষ্ট ওকে দেখেই বুঝেছি। যাক, 2 বৎসর পর ওদের সামাজিকভাবে বিয়ে হলো। এখন ওরা সুখে শান্তিতেই আছে। ওরও কোনো সন্তানাদি হয়নি এবং ভাগ্নিকে মানুষ করেছে। আর 3য় বন্ধু সীমার জীবন খুবই সাধারণ। বাবার দেখাশোনা পাত্রের সঙ্গে বিয়ে, তারপর 2 পুত্র 1 কন্যা সন্তান নিয়ে ব্যস্ত হয়ে পড়া। মানুষের জীবনের এক একটা স্টেজে নানাভাবে জীবন কাটাতে হয়। এখন তো আর 2 বন্ধুর দেখা সাক্ষাৎই হয় না, কিন্তু ওদের মনের মধ্যে সব সময় 3 জনই আছে। হলো কি আবার দেখি।